তাহলে আগের ভিডিওতে আমরা দেখেছি ফোর্স কাকে বলে, ফোর্সের ইউনিট কি, ফোর্সের ডাইমেনশন কি, এগুলো আমরা দেখে নিয়েছি। আজকের ভিডিওতে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক সেটা হচ্ছে রেজাল্ট্যান্ট অফ ফোর্সেস। তো রেজাল্ট্যান্ট অফ ফোর্সেসকে নিয়ে আজকে আমরা একটু ডিসকাস করব। আমাদের নেক্সট কোর কনসেপ্ট রেজাল্ট্যান্ট অফ ফোর্সেস। নাও রেজাল্ট্যান্ট অফ ফোর্সেস বলতে ঠিক কী বোঝায়? ধরা যাক এখানে আমি একটা ছোট্ট বডি এঁকেছি। নাও এই বডিটার উপর একটা ফোর্স অ্যাক্ট করছে। কোন ডাইরেকশনে অ্যাক্ট করছে? বাঁ দিক থেকে ডান দিকে, অর্থাৎ বাঁ দিক থেকে ডান দিকে ফোর্সটা অ্যাক্ট করছে। আমি যদি প্রশ্ন করি যে আচ্ছা এই ফোর্সটার জন্য বডিটা কোন দিকে মুভ করবে, তাহলে আমরা এটা অবশ্যই বলবো যে বডিটা এই স্ট্রেট লাইনটা বরাবর লেফট টু রাইট এটা মুভ করবে। এবার আমি যদি একই রকমভাবে প্রশ্ন করি এই বডিটা ওপরে যদি একটা এইরকম ফোর্স অ্যাক্ট করে তাহলে বডিটা কোন দিকে মুভ করবে, তাহলে অবশ্যই প্রশ্ন হবে যে এই স্ট্রেট লাইন বরাবর মুভ করবে। কিন্তু এবার যদি প্রশ্ন করি যে বডিটার উপরে এই দুটো ফোর্স একই সঙ্গে কাজ করছে, এবার এই যে বডিটা আছে এবার এই বডিটা কোন দিকে মুভ করবে, আমি যদি ভাবি যে বডিটা এই স্ট্রেট লাইন বরাবর মুভ করবে কি না, তাও করবে না। আবার এই যে ফোর্সটা আছে এই ফোর্সটা স্ট্রেট লাইন বরাবর এই বরাবর কি বডিটা মুভ করবে না, সেটাও করবে না। বডিটা এই দুটো লাইনের মাঝামাঝি একটা লাইন বরাবর মুভ করবে এবং এটা দেখে মনে হবে যে অ্যাজ ইফ এই দুটো ফোর্সের বদলে বডিটার উপরে একটা এই রকম ইম্যাজিনারি বা কাল্পনিক একটা ফোর্স আছে যে ফোর্সটার জন্য বডিটা এই স্ট্রেট লাইন বরাবর মুভ করে চলেছে। ব্যাপারটা কি আরেকটু পরিষ্কার হবে যদি আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিই। ধরা যাক এটা একটা নদী এবং সেই নদীতে একটি নৌকা আছে। নৌকাটাকে দুই পার থেকে দুজন লোক এইভাবে একটা দড়ি দিয়ে টান মারছে, অর্থাৎ এই দড়িটার মাধ্যমে এই নৌকাটার উপরে একজন এইদিকে এবং আরেকজন এই দিকে ফোর্স ক্রিয়েট করছে। নাও এইভাবে টানার জন্য নৌকাটা কোন দিকে মুভ করছে? নৌকাটা কিন্তু এই যে দুটো ফোর্স সেই কোনোটার দিকেই যাচ্ছে না, নৌকাটা নদী বরাবর একটা লাইন ধরে এগিয়ে যাচ্ছে। ধরা যাক এই লাইনটা বরাবর নৌকাটা এগোচ্ছে, তাহলে আমার দেখে মনে হবে যে এই অ্যাকচুয়ালি দুজন লোক এই দুই দিক থেকে যে দুটো ফোর্স দিচ্ছে সেই ফোর্স দুটো নয়, বরং নৌকাটার উপরে একটা কাল্পনিক ফোর্স এই দিকে অ্যাক্ট করছে এবং সেই ফোর্সটার জন্য সেই কাল্পনিক ফোর্সটার জন্যই নৌকাটা এই স্ট্রেট লাইন বরাবর এগিয়ে চলেছে। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে দড়ি দিয়ে দুজন লোক ফোর্স অ্যাপ্লাই করছে এই ফোর্স দুটো হচ্ছে রিয়েল ফোর্স বা অ্যাকচুয়াল ফোর্স। এই ফোর্স দুটোই হচ্ছে অ্যাকচুয়াল, মানে এটা অরিজিনালি বডিটাকে দেওয়া হচ্ছে। বডি বলতে এখানে কার কথা বলা হচ্ছে? নৌকার কথা বলা হচ্ছে। কিন্তু নৌকাটা যাচ্ছে কোন দিকে? নৌকাটা যাচ্ছে কিন্তু এই যে এই স্ট্রেট লাইনটা বরাবর, অর্থাৎ এই দুটো ফোর্স মিলে অ্যাজ ইফ এই ফোর্সটাকে ক্রিয়েট করছে এবং সেই ফোর্সটার প্রভাবে নৌকাটা এই স্ট্রেট লাইন বরাবর এগিয়ে চলেছে। তাহলে এই যে ফোর্সটা হাউএভার এটা কিন্তু নৌকার উপরে অ্যাকচুয়ালি নেই, এটা ইম্যাজিনারি বা কাল্পনিক। অ্যাকচুয়াল কোন ফোর্স দুটো? যে দুটো দড়ি দিয়ে অ্যাক্ট করা হচ্ছে। কিন্তু দেখে মনে হচ্ছে যে এই দুটো ফোর্স একসঙ্গে মিলে এই একটা ফোর্স ক্রিয়েট করেছে এবং সেই ফোর্সটার প্রভাবে নৌকাটা বাঁ দিক থেকে ডান দিকে বা এই স্ট্রেট লাইন বরাবর এগিয়ে চলেছে। তাহলে এই ফোর্সটাকে আমরা বলবো হচ্ছে এই দুটো ফোর্সের রেজাল্ট্যান্ট। এই ফোর্সটাকে অর্থাৎ আমাদের কাছে এই যে ইমাজিনারি যে ফোর্সটা আছে এই ফোর্সটাকে আমরা কি বলবো? যে অ্যাকচুয়াল যে দুটো ফোর্স আছে সেই ফোর্সগুলোর রেজাল্ট্যান্ট। তাহলে আমরা রেজাল্ট্যান্টের একটা খুব সহজ ডেফিনেশন একটু লিখে নেওয়ার চেষ্টা করি। কি? আমাকে যদি কেউ প্রশ্ন করে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই রেজাল্ট্যান্ট অফ ফোর্সেস, রেজাল্ট্যান্ট অফ ফোর্সেস বলতে কি বোঝো? তাহলে আমরা কি লিখতে পারি? when many forces which are acting over a body, many forces কেন বললাম? সবসময় যে দুটো ফোর্স অ্যাক্ট করবে তা নয়, অনেক ফোর্স একটা বডির উপর অ্যাক্ট করতে পারে, দুটো ফোর্স অ্যাক্ট করবে সেটা তো নাও হতে পারে। তাহলে when many forces which are acting over a body are replaced by a single imaginary force, একটা সিঙ্গেল ইমাজিনারি ফোর্স দিয়ে যখন বাকি ফোর্সগুলোকে রিপ্লেস করে দেওয়া হয় and it creates the same effect on the body as was being created by all the original forces
then that imaginary force is called resultant of the original force system. তাহলে কি না, একটা বডির উপরে অনেকগুলো ফোর্স আছে, এরকম অনেক রকম ফোর্স থাকতে পারে। এই সমস্ত ফোর্সগুলোকে যদি আমি, এই সব ফোর্সগুলোকে সরিয়ে দিয়ে তার বদলে যদি আমি একটা ফোর্স দিই, একটা ফোর্স দিলাম, এই বাকি যে ফোর্সগুলো আছে এই বাকি সবগুলো ফোর্সকে আমি সরিয়ে দিলাম, এই বাকি ফোর্সগুলো নাই, তার বদলে আমি একটা ফোর্স ক্রিয়েট করলাম, এবং কি হলো, এই একটা ফোর্সও বডিটার উপরে সেই এফেক্টটাই ক্রিয়েট করছে যেটা কিনা এই সবগুলো ফোর্স মিলে ক্রিয়েট করছিল। তাহলে আমি বলবো এই একটা ফোর্সকে বলবো এই সমস্ত ফোর্সগুলোর রেজাল্ট্যান্ট। তাহলে এইটা হচ্ছে রেজাল্ট্যান্টের একদম খুব সিম্পল একটা ধারণা। এবার প্রশ্ন হচ্ছে হাউ টু ডিটারমাইন দ্য রেজাল্ট্যান্ট অফ টু ফোর্সেস, দুটো ফোর্সের রেজাল্ট্যান্ট আমরা কিভাবে বের করব। নাও তোমাদের অনেকের মনে হয়তো এখন প্রশ্ন আসতে পারে যে আমরা খামোখা দুটো ফোর্সেরই রেজাল্ট্যান্ট কেন বের করতে যাব, দুটো ফোর্সের রেজাল্ট্যান্ট বের করার আমার কি দরকার, আমার তো প্র্যাকটিক্যালি ইঞ্জিনিয়ারিং বডির উপরে প্রচুর ফোর্স কাজ করে। কিন্তু আমরা প্রথমে দুটো ফোর্স এই জন্য বের করা শিখব যে এটা বের করা সহজ এবং এখান থেকে আমাদের বেসিক ধারণাটা খুব পরিষ্কার হবে। আর একবার যদি এই বেসিক ধারণাটা পরিষ্কার হয়ে যায় তাহলে আমরা মাল্টিপল ফোর্সেস বা একের বেশি অনেকগুলো ফোর্সের রেজাল্ট্যান্ট আমরা কি করে বের করব আমরা সেটা শিখে নিতে পারবো। তাহলে চলো এখন দেখে নিই হাউ টু ডিটারমাইন দ্য রেজাল্ট্যান্ট অফ টু ফোর্সেস, মানে দুটো ফোর্স যখন কাজ করে তখন তাদের রেজাল্ট্যান্ট কিভাবে বের করব। জেনারেলি যখন দুটো ফোর্সের রেজাল্ট্যান্ট বের করা হয় তখন দুটো সূত্র আছে, একটা হচ্ছে ট্রায়াঙ্গেল ল আর একটা হচ্ছে প্যারালেলোগ্রাম ল। নাও এই ফার্দার ট্রায়াঙ্গেল ল অর্থাৎ ত্রিভুজ সূত্র, প্যারালেলোগ্রাম ল অর্থাৎ সামান্তরিক সূত্র, এইটাতে যাওয়ার আগে আমরা এখানে বলে নেব যে আমরা যে দুটো ফোর্স নেব সেই দুটো ফোর্স কিন্তু তাদের লাইন অফ অ্যাকশন অর্থাৎ তারা যে লাইন বরাবর কাজ করছে সেই লাইনটা কিন্তু একই পয়েন্টে ইন্টারসেক্ট করে। এই রকম দুটো ফোর্স আমরা নিয়ে এখানে কাজ করব। হ্যাঁ, প্যারালাল ফোর্স হলে সেটা আমরা পরে বুঝে যাব, পরে আস্তে আস্তে শিখে নেব যে দুটো একদম যদি প্যারালাল ফোর্স হয় তার মানে কি এদের লাইন অফ অ্যাকশনটা কোনো দিন মিলবে না, কোথাও ইন্টারসেক্ট করবে না, কখনো একটা পয়েন্টে ওরা ইন্টারসেক্ট করবে না। তাহলে এই রকম যদি পরিস্থিতি হয় অর্থাৎ দুটো ফোর্স যদি মিট না করে তাদের রেজাল্ট্যান্ট আমরা পরে বের করা শিখব। আপাতত যেটা আমরা শিখব সেটা হচ্ছে এমন ফোর্স যাদের লাইন অফ অ্যাকশন একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে। ট্রায়াঙ্গেল ল কি, হোয়াট ইজ ট্রায়াঙ্গেল ল? আমরা সবাই জানি এইটা হচ্ছে ট্রায়াঙ্গেল। আর প্যারালেলোগ্রাম বলতে কি বোঝায়? সামান্তরিক, অর্থাৎ এমন একটা চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলো সমান্তরাল, এই ধরনের চতুর্ভুজকে বলা হয় অর্থাৎ চারটে বাহু বিশিষ্ট এরিয়াকে বলা হয় প্যারালেলোগ্রাম। হ্যাঁ, একটা স্পেশাল প্যারালেলোগ্রামকে বলে আয়তক্ষেত্র। ঠিক আছে, এইটা হচ্ছে একটা স্পেশাল প্যারালেলোগ্রাম বা সামান্তরিক, সেটাকে বলে আয়তক্ষেত্র। কখন? যখন এর একটা কোণ মানে অ্যাকচুয়ালি সবগুলো কোণ 90 ডিগ্রি বা 90 ডিগ্রি হয়ে যাবে তখন এই সামান্তরিকটাকে আমরা বলবো আয়তক্ষেত্র। তাহলে এবার আমরা দেখে নিই এই ট্রায়াঙ্গেল ল বা ত্রিভুজ সূত্রটা অ্যাকচুয়ালি কিভাবে এই সূত্রের মাধ্যমে আমরা ফোর্সের রেজাল্ট্যান্ট, দুটো ফোর্সের রেজাল্ট্যান্ট বের করতে পারি। তাহলে একটা উদাহরণ নিই, ধরা যাক এইটা একটা বডি, আমাদের এই বডিটার উপরে দুটো ফোর্স অ্যাক্ট করছে, একটা ফোর্সের নাম পি, একটা ফোর্সের নাম কিউ। এবার আমরা চাইছি যে এদের রেজাল্ট্যান্ট বের করব, মানে আমরা এমন একটা ফোর্সের মান এবং দিক বের করতে হবে। মাথায় রাখবে ফোর্স হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে আমাদেরকে যদি ফোর্সটাকে ডিফাইন করতে হয় তাহলে শুধু মান বললে হবে না, আমাদেরকে মান এবং ডাইরেকশন দুটোই বলতে হবে। তাহলে আমরা এমন একটা ফোর্স দেব যাতে করে এই পি আর কিউ এর যা প্রভাব এই বডিটার উপরে আছে সেই ফোর্সটারও, সেই একটা ফোর্সেরও সেম প্রভাব এই বডিটার উপরে পড়বে। অর্থাৎ এই দুটো ফোর্স মিলে অ্যাজ ইফ একটা ফোর্স ক্রিয়েট করছে, সেই ফোর্সটাকে আমরা বলবো রেজাল্ট্যান্ট। কিভাবে বের করব? আমরা একটা ত্রিভুজ যদি এঁকে নিতে পারি তাহলেই আমরা রেজাল্ট্যান্টটাকে বের করে নিতে পারবো। কিভাবে? হাউ? প্রথমে আমরা যেখানে ছবি আঁকবো সেখানে আমরা একটা পয়েন্ট নেব,
এই পয়েন্ট থেকে যে কোনো একটা ফোর্সকে ঠিক মান এবং অভিমুখ ঠিক রেখে এঁকে নেব। অর্থাৎ কি না, এই যে পি ফোর্সটাকে আমরা এই পয়েন্ট থেকে শুরু করে এঁকে ফেললাম, এই পয়েন্ট থেকে শুরু করে এঁকে ফেললাম। এর কি পি এর যা মান এখানেও সেই মান আছে, আর পি এর যে দিকে আছে এটাও ঠিক সেই দিকেই আঁকা হয়েছে। সুতরাং পি ফোর্সটাকে আমরা এখানে মান এবং দিক দুটোকে ঠিক রেখে এঁকে ফেলেছি। তাহলে এইটা হচ্ছে ওই ফোর্সটার স্টার্টিং পয়েন্ট, আর এইটা হচ্ছে ফোর্সটার এন্ড পয়েন্ট। এইবার যেখানে ফোর্সটা শেষ হয়েছে, অর্থাৎ অ্যারোটা যেখানে শেষ হয়েছে সেইখান থেকে শুরু করে কিউ ফোর্সটাকেও একইভাবে এঁকে নেব। অর্থাৎ মান এবং দিক এক রেখে এই কিউ ফোর্সটাকে এঁকে নিলাম। আমরা বললাম এটা তাহলে হলো আমার পি, এটা কিউ। তাহলে এইখান থেকে আমি আঁকা শুরু করেছিলাম এই পয়েন্ট থেকে, এখানে পি শেষ হয়েছিল, এইখান থেকে আমি কিউ আঁকা শুরু করেছি, কিউ ফোর্সটা শেষ হয়েছে এইখানে। তাহলে এইটা হচ্ছে আমার প্রথম স্টার্টিং পয়েন্ট, আর এইটা হচ্ছে আমার একদম শেষ এন্ডিং পয়েন্ট। এইবার আমি কি করব, আমি এই স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করে এই কিউ পর্যন্ত একটা ফোর্স আমি এঁকে দেবো। আবার বলছি, যেখানে শুরু হয়েছে সেখান থেকে, অর্থাৎ আঁকা যেখানে শুরু হয়েছে সেই পয়েন্ট থেকে আঁকা যেখানে শেষ হয়েছে সেই পয়েন্ট অবধির আমি একটা ফোর্স টেনে নেব। এইটার আমি নাম দেব হচ্ছে আর। এই যে আর ফোর্সটা আমি পেলাম, এবং অবশ্যই এটাকে আমি একটা অ্যারো দিয়ে দিয়েছি কারণ এটা একটা ফোর্স। এই আর ফোর্সটা হচ্ছে মান এবং অভিমুখ ঠিক রেখে বলা যেতে পারে এটা হচ্ছে পি আর কিউ এর রেজাল্ট্যান্ট। অর্থাৎ পি আর কিউ এই বডিটার উপরে অ্যাক্ট করলে যে প্রভাব পড়বে, এই আর ফোর্সটা যদি এই বডির উপরে অ্যাক্ট করে তাহলেও একই প্রভাব পড়বে। ঠিক, এবার এটাকে আমরা কিভাবে লিখে নিই? এটাকে আমরা লিখে নিই হচ্ছে এইভাবে যে আর ইজিক্যালস টু পি প্লাস কিউ, এবং মাথায় আমি একটা ভেক্টর সিম্বল দিয়ে দিই প্রত্যেকের। কেন? ওয়াই? প্রত্যেকে এটা দেওয়ার একটা কারণ আছে না, যেহেতু এটা একটা ত্রিভুজ, তাহলে দেখা যাচ্ছে আমরা যদি এই ত্রিভুজটা ড্র করতে পারি তাহলেই আমাদের রেজাল্ট্যান্টটা বেরিয়ে যায়। সেই জন্য এই মেথডটাকে আমরা বললাম, এটাকে বলে ট্রায়াঙ্গেল ল। এখন প্রশ্ন হচ্ছে এই আর ইজিক্যালস টু পি প্লাস কিউ, অর্থাৎ পি আর কিউ এই দুটোকে যোগ করে আমি আর পেয়ে গেলাম, এই দুটো ভেক্টরকে যোগ করে আমি আর পেয়ে গেলাম। এখন এদের মাথাতে আমি ভেক্টর সিম্বল কেন দিই? ওয়াই? একটু কমন সেন্স নিয়ে ভাবলেই আমরা বুঝতে পারবো। ধরা যাক এই পি ফোর্সটার ভ্যালু হচ্ছে 10 কিলো নিউটন, এই পি এর ভ্যালু হচ্ছে 10 কিলো নিউটন, আর ধরা যাক কিউ এর ভ্যালু হচ্ছে 8 কিলো নিউটন। তাহলে এই আর এর ভ্যালু কত হবে? বিভিন্নভাবে স্কেল দিয়ে মাপলে আমি ভ্যালুটা পাবো। ধরা যাক আর এর ভ্যালুটা আমি পেলাম হচ্ছে 15 কিলো নিউটন। তাহলে আমি এই যে সমীকরণটা উপরে লিখেছি, অর্থাৎ পি প্লাস কিউ ইজিক্যালস টু আর, তাহলে সেই সমীকরণ অনুযায়ী আমি কি লিখতে পারি? সেই সমীকরণ অনুযায়ী আমি লিখতে পারবো পি এর ভ্যালু 10 প্লাস কিউ এর ভ্যালু 8 ইজিক্যালস টু আর এর ভ্যালু 15। নাও এইটা দেখলে লোকের মনে একটু কনফিউশন হবে। কেন? কারণ 10 প্লাস 8 যোগ করলে 18 হয়, 15 তো আর হয় না। কিন্তু এটা কেন হয়েছে? কারণ তোমরা বুঝতে পারছো এটা ত্রিভুজ সূত্র মেনে হয়েছে। এবং কেন ত্রিভুজ সূত্র মেনেছে? কারণ এগুলো ভেক্টর। যেহেতু এগুলো ভেক্টর, সেই জন্য এইটা বোঝানোর জন্য এদের মাথায় এই রকম সিম্বল বা ভেক্টরের সিম্বল দেওয়া হয়। এইবার এই ইকুয়েশনটা দেখে লোকে আর কনফিউজড হবে না, লোকে বুঝতে পারবে হ্যাঁ 10 আর 8 যোগ করে কেন 15 হয়েছে, কারণ এরা ভেক্টর। যেহেতু এদের ভেক্টরটা নর্মালের যোগের মতো হয় না, ভেক্টর রুল মেনে হয়, অর্থাৎ ট্রায়াঙ্গেল ল বা প্যারালেলোগ্রাম ল মেনে হয়, তখন লোকে বুঝতে পারবে আচ্ছা ঠিক আছে এটা হতে পারে। তো সেই জন্য আমরা যখনই এখানে লিখব যে আর ইজিক্যালস টু পি প্লাস কিউ, অর্থাৎ এটা ভেক্টরের যোগ হয়েছে, সবসময় আমরা এটা বুঝিয়ে দেওয়ার জন্য এগুলোর মাথায় এরকম অ্যারো দিয়ে দেবো। তাহলে লোকে এটা বুঝতে পারবে যে এটা ভেক্টর অ্যাডিশন হচ্ছে। যেমন আমরা যদি টাকার যোগ করি, 100 টাকার সঙ্গে 50 টাকা যোগ হলো, তাহলে কত হবে? অবশ্যই 150 টাকাই হবে, কারণ এটা টাকার অ্যাডিশন স্কেলার। কিন্তু ভেক্টর অ্যাডিশন যখনই হবে তখন আমরা একটু ওপরে ভেক্টর সিম্বল দিয়ে বুঝিয়ে দেবো। আচ্ছা,
এবার আমাদের আবার এই ট্রায়াঙ্গেল লটাতে ফিরে আসা যাক। তাহলে আমরা এটা কি করে এঁকেছিলাম, এই পয়েন্ট থেকে শুরু করে প্রথমে পি এঁকেছিলাম, তারপরে কিউ দিয়ে স্টার্টিং পয়েন্ট থেকে এন্ড পয়েন্ট অবধির ভেক্টরটা যোগ করেছিলাম, এটাকে বলেছিলাম আর। প্রশ্ন উঠতে পারে, আচ্ছা যদি আমি পিটাকে প্রথমে না এঁকে কিউটাকে প্রথমে আঁকতাম, একই হতো। অর্থাৎ এখানে আমি আবার একই রকমভাবে এঁকে দেখাই, প্রথমে আমরা পি না এঁকে এবার প্রথমে আমরা কিউটাকে আঁকলাম। তাহলে এইটা হলো কিউ এর স্টার্টিং পয়েন্ট, এটা হলো কিউ এর এন্ডিং পয়েন্ট। এইবার এই কিউ এর এন্ডিং পয়েন্ট থেকে আবার আমরা পি আঁকা শুরু করলাম। তাহলে এইটা হলো পি এর স্টার্টিং পয়েন্ট আর এইটা হলো পি এর এন্ডিং পয়েন্ট। এইবার ফাইনাল অর্থাৎ প্রথম যে স্টার্টিং পয়েন্ট ছিল সেই স্টার্টিং পয়েন্ট থেকে একদম এন্ডিং পয়েন্ট পর্যন্ত আমরা একটা ভেক্টর জয়েন করলাম। দেখেই বুঝতে পারছো এর ভ্যালুটাও আর হবে, অর্থাৎ এইটার যা লেংথ এটারও সেম লেংথ, অর্থাৎ মান সমান এবং এরা একই দিকে ইনক্লাইন্ড, তাহলে এদের ডাইরেকশনও সমান। তাহলে এইটাকে বলে হচ্ছে ট্রায়াঙ্গেল ল। তাও এবার আমরা এই ছবিটাকে একটু ভালো করে অবজার্ভ করি, একটু খেয়াল করে দেখো। আমরা এই ছবি অনুযায়ী বলতেই পারি যে আর ইজিক্যালস টু পি প্লাস কিউ। তাও এইবার যদি আমরা পি আর কিউ এর মানটাকে সমান রেখে, অর্থাৎ আমরা এর আগের উদাহরণে ধরে নিয়েছিলাম যে পি এর ভ্যালু 10 কিলো নিউটন আর কিউ এর ভ্যালু 8 কিলো নিউটন, আমরা যদি পি আর কিউ এর মান সমান রেখে শুধু যদি ডাইরেকশন পাল্টে দিই তাহলেই কিন্তু আর এর মানটা পাল্টে যাবে। কীরকম, ধরা যাক আমরা পি আর কিউ এর কোনো মান পাল্টালাম না, শুধু ডাইরেকশন পাল্টালাম। কিভাবে? এইভাবে, অর্থাৎ এর আগে এই যে এখানে পিটা এই দিকে অ্যাক্ট করছে, আমরা পিটাকে একটু ইনক্লাইন্ড করে দিলাম। দেখেই বুঝতে পারছো যে আর এর ভ্যালুটা কিন্তু অনেকটা বেড়ে গেল। এবার আমি যদি প্রশ্ন করি তাহলে এইভাবে করতে করতে যদি পি আর কিউ এক লাইনে চলে আসে তাহলে আর এর ভ্যালু কত হবে? দেখেই বুঝতে পারছো এখানে এই আর এর টোটাল ভ্যালু কত হবে? আর এর টোটাল ভ্যালু হবে কিউ প্লাস পি, এই দুটোকে যোগ করলে যেটা হবে সেটাই হবে আর এর ভ্যালু। তার মানে কি, যদি আবার আগের উদাহরণটাই নিই, যে যদি পি এর ভ্যালু হয় 10 কিলো নিউটন আর কিউ এর ভ্যালু হয় 8 কিলো নিউটন, তাহলে এখন আর এর ভ্যালু হবে 18 কিলো নিউটন, অর্থাৎ 18 হয়ে যাবে আর এর মান। কারণ এটাই ছবি দেখেই বুঝতে পারছো এটা এখন আর ট্রায়াঙ্গেল নেই, এটা এখন হয়ে গেছে একটা নর্মাল স্ট্রেট লাইন। তাহলে এখন আর এর ভ্যালু হয়ে যাবে 18 কিলো নিউটন। কিন্তু এখনও অবশ্যই এই সমীকরণটা আমরা লিখবো আর ভেক্টর ইজিক্যালস টু পি প্লাস কিউ। এখন কি, যখন এটা এক লাইনে আছে তখন আমরা লিখব 18 ইজিক্যালস টু পি এর ভ্যালু 10 প্লাস কিউ এর ভ্যালু 8, আমরা এরকম লিখব। বাট যদি ধরা যাক এইরকম একটা জায়গাতে আছে, এখনও কিন্তু আমরা লিখব আর ইজিক্যালস টু পি প্লাস কিউ। কিন্তু এখানে পি এর ভ্যালু পাল্টায়নি, পি এর ভ্যালু 10ই আছে, কিউ এর ভ্যালু 8ই আছে। আর এর ভ্যালুটা কত হয়ে গেছে কমে? আর এর ভ্যালুটা কমে হয়ে গেছে, ধরা যাক এটা হয়তো পি এর থেকেও ছোট হয়ে গেছে, তাহলে আমি এটাকে বলতেই পারি আর এর ভ্যালুটা হয়তো হয়ে গেছে 9। তাহলে আমরা এইখানে লিখবো সে এই আর এর ভ্যালুটা দেখতেই পাচ্ছ এটা অনেক ছোট হয়ে গেছে, আর এর ভ্যালুটাকে আমি ধরে নিচ্ছি 9। তাহলে আমি কি লিখবো এখানে? তখন আমি লিখবো হচ্ছে 9 ইজিক্যালস টু 10 প্লাস 8। এবং এটা কেন লিখছি? কারণ এটা তোমরা বুঝতেই পারছো যেহেতু এটা ভেক্টর অ্যাডিশন হচ্ছে, এটা ট্রায়াঙ্গেল সূত্র মেনে হচ্ছে, সেই জন্য আমরা এটাকে এইভাবে লিখতে পারি। ঠিক এইভাবে এবার আমি যদি বলি তাহলে পিটা যদি একদম অপোজিট ডিরেকশনে কাজ করে তখন কত হবে? না তোমরা দেখতেই পাচ্ছ তখন আমরা লিখব আর ভেক্টর ইজিক্যালস টু পি প্লাস কিউ। তাহলে এখানে এই যে আমরা এতগুলো কেস ডিসকাস করলাম, এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে পি আর কিউ এর ভ্যালু চেঞ্জ হচ্ছে না, মান চেঞ্জ হচ্ছে না। কি চেঞ্জ হচ্ছে? শুধু দিক চেঞ্জ হচ্ছে, এবং তাতেই এই যে রেজাল্ট্যান্ট সেই রেজাল্ট্যান্টটার মান এবং দিক দুটোই পাল্টাচ্ছে। বাট এই ইকুয়েশন আর ইজিক্যালস টু পি প্লাস কিউ অর্থাৎ রেজাল্ট্যান্ট ইজিক্যালস টু পি প্লাস কিউ, এটা কিন্তু সব সময়ই বৈধ। তাহলে আমরা এই দুটো এক্সাম্পল থেকে এটাও দেখতে পারি যে দুটো ফোর্সের রেজাল্ট্যান্ট ম্যাক্সিমাম কখন হবে? দুটো ফোর্সের রেজাল্ট্যান্ট ম্যাক্সিমাম হবে যখন দুটো ফোর্স একই লাইন বরাবর কাজ করবে এবং একই দিকে কাজ করবে।
আর যদি আমি বলি যে দুটো ফোর্সের রেজাল্ট্যান্ট সব থেকে কম কখন হবে, না যখন ওরা একই লাইন বরাবর কাজ করবে কিন্তু বিপরীত দিকে কাজ করবে, যেটা এই কেসটাতে হয়েছে। এর আগে যখন আমরা দুটো ফোর্স একই দিকে কাজ করছিল, একই লাইন বরাবর একই দিকে কাজ করছিল, তখন ওদের ভ্যালুটা আর এর রেজাল্ট্যান্টের ভ্যালুটা হয়েছিল ম্যাক্সিমাম। এখন দুটো ফোর্স একই লাইন বরাবর কাজ করছে কিন্তু বিপরীত দিকে, কিউ আছে বাঁ দিক থেকে ডান দিকে কিন্তু পি কাজ করছে ডান দিক থেকে বাঁ দিকে, তাহলে এখন ওদের রেজাল্ট্যান্টের মানটা হয়ে গেছে সব থেকে কম। আর যদি ইন বিটুইন মানে অন্য কোনো অ্যাঙ্গেলে থাকে তাহলে রেজাল্ট্যান্টের মান এই ম্যাক্সিমাম আর মিনিমামের মাঝামাঝি হবে। যেমন ধরা যাক এইরকম পরিস্থিতিতে, তাহলে এখানে ভ্যালুটা কি হচ্ছে, এইটা হয়ে গেল আর এর ভ্যালু, মান এবং দিক সহ। তাহলে আশা করি আমরা ট্রায়াঙ্গেল লটা খুব ভালো করে বুঝতে পেরেছি। এই ট্রায়াঙ্গেল লটা বোঝাটা কিন্তু আমাদের কাছে খুব সেন্ট্রাল, খুব ক্রিটিক্যাল। যদি তোমাদের কারো কোনো অসুবিধা থাকে তাহলে এই ট্রায়াঙ্গেল লয়ের ভিডিওটাকে যে যে জায়গায় অসুবিধা সেই জায়গাগুলোকে পজ করো, বারবার রিওয়াইন্ড করে একবার দেখে নাও। তাহলে আমাদের পরের ভিডিওতে আমরা জেনে নেব হোয়াট ইজ প্যারালেলোগ্রাম ল।